হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লুর লাভার্স। ফ্রেন্ডস, আমাদের আজকের বিষয় হলো একটি সনেট, ওয়ান ডে আই রোট হার নেম বাই এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের লেখা একটি সনেট আমরা পড়ব। সনেট হলো গীতি কবিতা, এগুলো সাধারণত 14 লাইনের হয়ে থাকে। তো চলো শুরু করা যাক। স্পেন্সার ইস্ট স্মিথফিল্ডে জন্মগ্রহণ করেন। মোটামুটি 1552 সালে জন্মগ্রহণ করে বলে মনে করা হয়। এরকম মোটামুটি কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে তার জন্মবৃত্তান্ত নিয়ে অনেক দ্বিমত আছে এবং সঠিকভাবে কোথাও কিছু বলা নেই। তো মনে করা হয় তিনি 1552 সালে লন্ডন, ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন। এবং তার পিতৃমাতৃ পরিচয় নিয়েও কিছুটা অস্পষ্ট বা ধাঁধা আছে, এবং এটা ধরে নেওয়া হয় যে তিনি জন স্পেন্সার নামে কোনো একজন ব্যক্তির পুত্র ছিলেন, যিনি জার্নিম্যান ক্লথ মেকার ছিলেন। তো 1590 সালে তিনি তার সবচেয়ে বিখ্যাত বই দ্য ফেয়ারি কুইন তিনি প্রকাশ করেন, তবে তিনি সম্পূর্ণ প্রকাশ করেননি। প্রথম 3টি পার্ট তিনি সবার সামনে প্রথম নিয়ে আসেন। আর 1594-এ স্পেন্সারের প্রথম ওয়াইফ মারা যান, এবং এই সময়ে ঠিক ওই বছরেই তিনি এলিজাবেথ বয়েলকে বিয়ে করেন, যিনি তার থেকে বয়সে অনেক ছোট ছিলেন। এবং তার এই ম্যারেজ তার কবিতা এপিথালামিয়ানে কিন্তু তিনি সেলিব্রেট করেছেন। স্যার ফিলিপ সিডনির সনেট সিকোয়েন্স অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, ঠিক তার মতো স্পেন্সারের সনেট সিকোয়েন্স একটি অন্যতম। এই সনেট সিকোয়েন্সের মধ্যে তিনি 89 সনেটস লিখেছিলেন। তার মধ্যে 75 নম্বর সনেট আজকে আমরা পড়তে যাচ্ছি, ওয়ান ডে আই রোট হার নেম বাই এডমন্ড স্পেন্সার। তো এর রাইমিং স্কিম হলো এ বি এ বি, বিসি বিসি, সিডি সিডি, ইই। কবিতাটি একটি আইএমবিক পেন্টামিটারে লেখা আছে। অরিজিনাল যে ইটালিয়ান সনেট অথবা যে পেত্রাকান সনেটে আমরা লক্ষ্য করি, সেখানে অক্টেভ এবং সিস্টেট দেখতে পাই, কিন্তু ইংলিশ বা শেক্সপিরিয়ান সনেটে এই অক্টেভ বা সেস্টেট আমরা লক্ষ্য করি না। সেক্ষেত্রে সনেটটি শেষ হয় একটি কাপলেট দিয়ে, যেমন স্পেন্সারের কবিতায় আমরা এটা লক্ষ্য করতে পারব। এছাড়া এলিজাবেথিয়ান যে সনেটগুলো ছিল, সেই সনেটে আমরা ইউজুয়ালি কনসিট লক্ষ্য করতে পারি। এই কনসিট কিন্তু আমরা এখানে স্পেন্সারের কবিতাতেও লক্ষ্য করব, যেমন তিনি একটা মহিলার নামকে এখানে ইমর্টালাইজ করতে চেয়েছেন। এবং স্পেন্সার এখানে তার এই অ্যামোরেটি সনেট সিকোয়েন্সে 75 নম্বর সনেট, এই ওয়ান ডে আই রোট হার নেম, তিনি লিখেছিলেন। এখানে অ্যামোরেটি কথাটির মানে হলো লিটল লাভস, কিন্তু এখানে কবির ব্লাভেড এলিজাবেথ বয়েলকেই তিনি এটা উদ্দেশ্য করে লিখেছেন। এই কবিতার মধ্যে তিনি অনেক ইমেজারি ইউজ করেছেন, আমরা লক্ষ্য করব, যেমন ওয়েভসের ইমেজারি, টায়ার্ড, তারপরে ইমেজ অফ ডাস্ট, বেজার থিংস, এবং সবশেষে আমরা লক্ষ্য করব হেভেনের ইমেজ তিনি ইউজ করেছেন। তো চলো কবিতাটি শুরু করা যাক। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্রান্ড। স্ট্রান্ড মিন্স সি বিচ। একদিন সমুদ্র তটে আমি তার নাম লিখলাম। এখানে হার মিন্স, কবি এখানে বোঝাতে চেয়েছেন তার ব্লাভেড এলিজাবেথ বয়েলের কথা বলতে চেয়েছেন। তিনি তার নাম লিখলেন কোথায়? না, সমুদ্র তটে। বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। সমুদ্র তরঙ্গ এলো এবং এটাকে ধুয়ে নিয়ে চলে গেল। এখানে ওয়েভস এবং টাইড এই দুটি একটি লাইফস প্যাসেজ অফ টাইমের সিম্বল। সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র তটকে গ্রাস করে এবং সমুদ্র তটের সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, এখানে কবিকে টাইম এটা বোঝাতে চেয়েছে যে এই পার্থিব জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই ধরনের ইমেজারি বা ইমেজ যেমন এখানে ব্যবহার করা হয়েছে, ওয়েভস, টাইড, এটা এলিজাবেথান পিরিয়ডের এক কমন সাবজেক্ট ছিল। এই যুগের কবিরা শুধু তাদের সাবজেক্টকে স্মরণ করে লিখতেন তা না, বরং তাদের যে লিগেসি অফ লিটারেচার আছে, ইংলিশ লিটারেচার আছে, সেটাকে স্মরণ করে তারা লিখতেন। উদাহরণ হিসাবে আমরা দেখতে পাবো শেক্সপিয়ার তার সনেট নাম্বার 60-তে ওয়েভসকে কিন্তু সিম্বল হিসেবে ব্যবহার করেছেন।
এরপর কবি বলেছেন, again I wrote it with a second time, but came the tide and made my pains his prey. এখানে লক্ষ্য করো, পুনরায় I wrote it, it means the name of his beloved, with a second hand, that means second time he wrote the name of his beloved, তার প্রেমিকার নাম তিনি দ্বিতীয়বার আবার লিখেছিলেন। but came the tide, আবার টাইড মার্কস, টাইড মিন্স টাইড মার্কস, জোয়ার আবার আসলো, সমুদ্র তরঙ্গ আবার আসলো, and made my pains his prey, prey means victim, pains means labor, অর্থাৎ আমার এই শ্রম সে তার শিকার বানিয়ে নিল। অর্থাৎ কবি সেকেন্ড টাইম যে শ্রম করলেন অর্থাৎ পরিশ্রম করলেন, সেই পরিশ্রমটাই কিন্তু পরে আবার ধ্বংস হয়ে গেল, নস্যাৎ হয়ে গেল, সমুদ্র তরঙ্গ সেটাকে ধ্বংস করে দিল। আর এখানে কবি সম্ভবত বলা হচ্ছে যে এখানে কবি যেটাকে রেফার করতে চেয়েছে, যে স্ট্যান্ডের, দ্য স্ট্যান্ড অফ ইউগল হুইচ ওয়াজ নিয়ার এলিজাবেথ বয়েলস হোম অ্যাট কিলকলম্যান। এখানে কবি সম্ভবত ইউগলের যে সমুদ্রতট ছিল সেই সমুদ্রতটের কথা এখানে উল্লেখ করতে চেয়েছেন, যার নিকটে এলিজাবেথ বয়েলের ঘর ছিল, যেটা ছিল কিলকলম্যান বলে একটি জায়গাতে, কাউন্ট্রি কর্ক। ভেইন ম্যান সেড শি দ্যাট ডস্ট ইন ভেইন এসে। এখানে শি মিন্স এখানে পোয়েটের ব্লাভেট, তিনি বলছেন ভেইন ম্যান, তুমি একজন ফুলিশ ম্যান, বোকা লোক। ভেইন ম্যান মিন্স ফুলিশ ম্যান, দ্যাট ডস্ট ইন ভেইন এসে। ডস্ট এখানে আর্কাইক ইউজ হয়েছে, যার মিনিং হলো ডাজ। ইন ভেইন এসে অর্থাৎ ফিউটাইল অ্যাটেম্পট, অর্থাৎ এফোর্ট, এসে মিন্স এফোর্ট, তুমি এখানে ব্যর্থ প্রচেষ্টা করে চলেছ। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটি মর্টাল থিং মানে একটি নশ্বর জিনিসকে, অর্থাৎ একটি মরণশীল জিনিসকে তুমি সো টু ইমর্টালাইজ, তুমি অবিনশ্বর করার চেষ্টা করছো, অর্থাৎ চিরস্থায়ী করার চেষ্টা করছো তুমি। এখানে বডির মতো একটা, অর্থাৎ ব্লাভেট, তার ব্লাভেটের শরীরের কথা এখানে ব্লাভেট বলতে চেয়েছে যে একটা মানুষের, হিউম্যান বিং এর বডির মতো একটা জিনিসকে তুমি এখানে অবিনশ্বর করার চেষ্টা করছো। এটা সম্পূর্ণ একটা ব্যর্থ প্রচেষ্টা, কারণ এই পৃথিবীতে এভরিথিং অন দিস আর্থ, এই যে সমস্ত ফিজিক্যাল এই ওয়ার্ল্ড বা আর্থলি অবজেক্ট যেগুলো আছে সেগুলো এভরিথিং ইজ সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডেথ, প্রত্যেক জিনিসই ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে। সেগুলোকে তুমি এখানে ইমর্টাল করার চেষ্টা করা মানে একটা বোকামো করা। তাই এখানে কবির প্রেমিকা যেন একটু মৃদু হেসে তার এই প্রচেষ্টাকে বলেছেন যে একটা বোকার মতো কাজ করা হচ্ছে। এবং পরের লাইনে তিনি বলেছেন, ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে অ্যান্ড এক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ। এক একটা আর্কাইক ওয়ার্ড, যার মিনিং হলো অলসো। My name be wiped out likewise. My name means his beloved's name. The beloved বলছে I myself shall like to this decay. আমি নিজে এই ধ্বংসের অন্তর্ভুক্ত, আমি ওই ধ্বংসের শামিল, অর্থাৎ আমি ওই পার্থিব জিনিসের মধ্যেই পড়ি, এই আর্থিক জিনিসের মধ্যে পড়ি। তো আমি আর্থের মধ্যে থেকে আমিও সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডেথ, আমিও চিরস্থায়ী কোনো কিছু, আমিও কোনো কিছুর মতো চিরস্থায়ী নই, বা আমাকে ইমর্টালাইজ করার চেষ্টা এখানে সম্পূর্ণ ব্যর্থ, আমিও একদিন ধ্বংস হয়ে। এরপরে কবি বলছেন, নট সো কোড আই লেট বেজার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট বাট ইউ শ্যাল লিভ বাই ফেম। কবি এখানে বলছেন যে নট সো, দ্যাট মিনস নট হোয়াট দ্য বেলাভেড হ্যাজ স্টেটেড আর্লিয়ার উইল হ্যাপেন। তার মানে কবির প্রেমিকা যেটা প্রথমে বলেছেন যে তিনি সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডেথ লাইক দ্য আদার আর্থলি থিংস, কবি বলছেন না, এরকম নয়। কারণ লেট বেজার থিংস ডিভাইস, ডিভাইস মিনস এখানে টু ডিজায়ার অর টু উইশ। বেজার থিংস মানে থিংস অফ ইনফেরিয়র কোয়ালিটি, নিম্নমানের যে জিনিসগুলি আছে সেগুলো
টু উইশ টু ডাই ইন ডাস্ট, মানে সেগুলো ধুলোয় পর্যবসিত হয়, সেগুলো সব ধুলোর সঙ্গে মিশে যায়। টেন টু ডিকে ইন ডাস্ট, সেগুলো ধুলোয় সব মিশে যেতে ইচ্ছুক হয় বা ইচ্ছা প্রকাশ করে, তারা বাধ্যত, দে আর কম্পেল টু মিঙ্গেল ইনটু দ্য ডাস্ট, তাদের ধুলোয় পর্যবসিত হতে হয়। সেই সমস্ত বেজার থিংস গুলোকে এখানে কবি বলছেন, আনলাইক দ্য পিওর সাবস্টেন্স গোল্ড, things of inferior quality show a tendency to decompose in dust as they are deprived of the forces of carbon. কবি এখানে বলছেন যে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো সঠিক উপাদানে তৈরি হয়নি, যার মধ্যে কোনো খামতি বা কোনো ঘাটতি ছিল, সেই জিনিসগুলো ধুলোর সঙ্গে বিলীন হয়ে যাবে, সেগুলো কালের তরঙ্গে সেগুলো একদিন শেষ হয়ে যাবে। কিন্তু সোনার মতো জিনিস, যে সোনা যার সমস্ত ইনগ্রেডিয়েন্টস একেবারে সলিড, সেগুলো কখনো ধ্বংস হবে না। সোনা যেমন অক্ষত, সেটাকে ধ্বংস করা যাবে না, তেমনি ভাবে ইউ শ্যাল লিভ বাই ফেম, তোমার এই তুমি গৌরবের সঙ্গে তুমি জীবিত থাকবে, তোমার গৌরব জীবিত থাকবে। এখানে কবি কিন্তু তার ফিজিক্যাল বিউটির কথা বলেননি, তার ব্লাভেটের ফিজিক্যাল বিউটির কথা বলেননি, বলেছেন ইনার বিউটির কথা। সেই ইনার বিউটি বা ইনার যে ভার্চু আছে সেটা কিন্তু বেঁচে থাকবে। তাই জন্য বলছেন যে বেজার থিংস অর্থাৎ থিংস অফ ইনফেরিয়র কোয়ালিটি উইল বি ডিস্ট্রয়েড অ্যান্ড মিঙ্গেল ইনটু ডাস্ট, ধুলোয় পর্যবসিত হবে, অ্যান্ড দে অলরেডি ডিজায়ার্স টু ডাই ইন ডাস্ট। নেক্সট লাইনে সেই কথাই বলেছে, দেখো, মাই ভার্স ইয়োর ভার্চুস রেয়ার শ্যাল ইটারনাইজ and in the heavens write your glorious name. কবি এখানে বলছে আমার যে কবিতা, সেই কবিতার মধ্যে তোমার যে অভ্যন্তরীণ যে গুণাবলী আছে, রেয়ার ভার্সুস, এখানে সেই কবি বলেছেন তার প্রেমিকার অভ্যন্তরীণ যে গুণাবলী, সেগুলোকে তিনি রেয়ার ভার্সুসের সঙ্গে তুলনা করেছেন, সেগুলো শ্যাল ইটারনাইজ, সেগুলো শাশ্বত হয়ে থাকবে, সেগুলো বেঁচে থাকবে, সেগুলোকে ধ্বংস করতে কেউ পারবে না। and in the heavens write your glorious name, এবং সেই স্বর্গে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কবি এখানে বলছেন যে হেভেন্স মিন্স এখানে ইন দ্য স্কাই, ইন দ্য হেভেন্স রাইট ইউর গ্লোরিয়াস নেম, এবং স্বর্গে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বর্ণাক্ষরে কিভাবে লেখা থাকবে? কবি বলছেন না যে জেনারেশন আফটার জেনারেশন, একের পর এক প্রজন্ম যত আসবে এবং তারা এই একের পর এক এই পোয়েট্রি পড়বে, এবং তারা কবির এই পোয়েট্রির মধ্য দিয়ে তার যে রেয়ার ভার্সুস সেই সম্পর্কে তারা অবগত হবে, এবং যতদিন এইভাবে জেনারেশন আফটার জেনারেশন পড়বে ততদিন পর্যন্ত তার নাম এখানে গ্লোরিয়াস হয়ে থাকবে, গ্লোরি হয়ে সবার মন থাকবে। when as death shall all the world subdue, যখন সমস্ত জগৎকে মৃত্যু কন্ট্রোল করবে, সাবডিউ মিন্স কন্ট্রোল, এখানে সমস্ত জগৎকে যখন মৃত্যু পরাভূত করবে, কারণ the death has a reputation to control all the earthly things, সমস্ত আর্থলি থিংস এর উপরে মৃত্যুর একটা পাওয়ার আছে, গ্র্যাব করার পাওয়ার আছে, এবং মৃত্যু যখন সবগুলোকে কন্ট্রোল করবে, our love shall live and let our life renew, তখন কবি বলছেন আমাদের এই প্রেম কিন্তু জীবিত থাকবে এবং লেটার লাইফ রিনিউ, পরবর্তী জীবনে এটা আবার তরতাজা হয়ে উঠবে, এবং কবি বলছেন চির নতুন ও তরতাজা হয়ে থাকবে আমাদের এই ভালোবাসা। তার মানে হচ্ছে এখানে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি যদি আমরা বলি তাহলে কি, খ্রিস্টানরা বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, কারণ ক্রাইস্টের রিজারেকশন হয়েছিল, তার মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু কবি এখানে বলছেন না, লাভার ইজ কোয়াইট কনফিডেন্ট হিয়ার দ্যাট দেয়ার ইজ নো ফিয়ার অফ ডিসইন্টিগ্রেশন অফ দেয়ার লাভ বিকজ ইট ইজ পিওর গোল্ড, কারণ তার মতে এটা একটা পুরো, তাদের এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, পিওর সোনার মতো, এবং যত জেনারেশন আফটার জেনারেশন এই কবিতা পড়বে, তার লেখা পড়বে, তাদের ভালোবাসা এইভাবে পুনরায় জেগে উঠবে, নতুন ভাবে, নতুন ভিগার, নতুন ফ্রেশনেস নিয়ে আবার নতুন ভাবে জেগে উঠবে, এবং তারা রিভাইটালাইজ হবে, তারা প্রাণবন্ত হয়ে উঠবে, নতুন ভাবে জীবনে শক্তি পাবে, এবং লাইফ আফটার ডেথ উইল বি রিনিউড বাই লাভ, এবং জীবন, মৃত্যুর পরে জীবন আবার নতুন করে তারা সতেজ হয়ে উঠবে ভালোবাসার দ্বারা, নতুন তরতাজা হয়ে উঠবে, চির নতুন হয়ে যাবে কবিতার মাধ্যমে।
তার এই কবিতার মাধ্যমে কবি বলেছেন যে এইভাবে তার ভালোবাসা এবং তার প্রেমিকার যে রেয়ার ভার্চুস গুলো আছে সেইগুলো চিরনতুন হয়ে সবার মনে শাশ্বত হয়ে থাকবে। তো আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, না ভালো লাগলে ডিসলাইক করে দেবে। থ্যাংক ইউ।